একজন পুলিশ অফিসার যার নিজের অতিথি তার সবচেয়ে বড় শত্রু। ছোট্টবেলার হারিয়ে যাওয়া ভাইকে এখনো সে খুঁজে বেড়াচ্ছে। নিখোঁজ ভাইয়ের জন্য যেন সে জীবন বাজি রাখতেও রাজি আছে। ভাইকে খুঁজতে পুলিশ অফিসার এক আন্ডার কভার মিশনে শ্রীলঙ্কার একটি ছোট্ট দ্বীপে গিয়ে পৌঁছায়, যেখানে আইন বলে কিচ্ছু নেই। রাজত্ব চলে শুধু এক শয়তানের কথায়। শুরু হয়ে যায় শয়তান আর সাধারণ যোদ্ধার মধ্যে নিরীহ মানুষের স্বাধীনতা লাভের লড়াই, যে লড়াই শত বছর আগে থেকেই তৈরি হয়ে এসেছে। এটা ভাইয়েদের মধ্যে বিশ্বাস আর বিশ্বাসঘাতকতার এক মহাযুদ্ধ। কে বাঁচবে আর আসল চেহারা কার বা উন্মোচিত হবে? স্পাই থ্রিলার, গোপন রহস্য, টুইস্ট আর আবেগ ভরা যুদ্ধের গল্পের কাহিনীতে ভরপুর কিংডম মুভির কাহিনী আজ আপনাদের সাথে শেয়ার করব। সো ভিউয়ার্স, জলদি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। 1920 সাল, শ্রীকাকুলাম সমুদ্র তীরের একাংশে স্বর্ণের এক খাজানা ছিল। এই খাজানা পাওয়ার জন্য ইংরেজরা সেখানকার অধিবাসীদের মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। সাধারণ মানুষের পক্ষে ইংরেজদের হাত থেকে বেঁচে ফেরা এত সহজ কিন্তু ছিল না। তবে সেই সাধারণ মানুষেরই রাজা প্রজাদের বেঁচে থাকার মূল অস্ত্র ছিল। রাজা তার প্রজাদের সাথে নিয়ে তীক্ষ্ণ বুদ্ধিমত্তার মাধ্যমে শত্রুর মোকাবেলা করতে শুরু করে। তবে এক পর্যায়ে আদিবাসীরা ইংরেজদের কাছে হার মেনে যায়। অন্যদিকে দেখা যায় একজন ব্যক্তি মাথার মুকুট একটি বাচ্চাকে দিয়ে বলছে, যখন আমাদের রাজ্যকে বাঁচানোর জন্য রাজাকে ফিরে পাবে তখন এই মুকুটটা তাকে দিয়ে দিবে। এই পুরো আদিবাসী সাম্রাজ্য এখন অপেক্ষা করছে তাদের রাজার জন্য। 1991 সাল, হায়দ্রাবাদ ক্যান্টনমেন্টে সকল পুলিশদের ট্রেনিং চলছে। ট্রেনিং শেষে কনস্টেবল শ্রীনুকে তার বন্ধু সুরিয়া ডাক দেয়। সুরি বলে, আর শ্রীনু, তুই কখন আসলি? সুরিয়া বলে, কিরে, এতদিন হয়ে গেল, আমার কাজটা করে দিতে পারলি না? শ্রীনু বলে, আমি কমিশনারের অফিসে কাজ করি, আমি নিজে কমিশনার নই। তোর এই কাজ করতে গেলে আমার নিজেরই চাকরি চলে যাবে। সুরিয়া বলে, তুই আমার ভাইকে তো চিনিস, তাই না? শ্রীনু বলে, এই জন্যই তো বলছি, ও তো তোর নিজের বাবাকে শেষ করে দিয়েছে। ও একজন খুনির আসামি। সারা জীবন এখানেও যদি পড়ে থাকিস তাও তোর সমস্যার সমাধান হবে না। আমি ভেবেছিলাম তুই ব্যস্ত, এই জন্য হয়তো আমার কাজ করতে পারছিস না। শ্রেণু বলে, তুই এসব কথা বাসে বসেই প্র্যাকটিস করে এসেছিলি, তাই না? চল আমার সাথে। সুরিয়াকে বাইরে বসিয়ে রেখে শ্রেণু অফিস কক্ষে যায়। সুরিয়ার পাশে বসা এক চাচা বলে, তুমি কি পুলিশ অফিসার? সুরিয়া মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। চাচা বলে, বাবা, আমার একটা সাহায্য করতে পারবে? এই সময় কনস্টেবল এসে তাকে ধমকাতে থাকে। সুরিয়া কিছু বলতেই যাবে, ঠিক তখন শ্রেণু তাকে পেছন থেকে ডাক দেয়। এরপর তারা দুজনেই অফিস কক্ষের ভিতরে যায়। সেখানে একজন বয়স্ক এবং অভিজ্ঞ স্কেচ মাস্টার ছিল। তার কাছে সুরিয়া তার ভাইয়ের ছবিটি দিয়ে দেয় স্কেচ করার জন্য। আসলে সেই ছোট্টবেলাকার ছবি আছে, তাই তো বড়বেলার চেহারা বুঝতে স্কেচ মাস্টারের কাছে এই ছবিটি দিয়েছে। ছবি হতে হতে তারা কিছুক্ষণ বাইরে অপেক্ষা করে। আবারও বাইরে খেয়াল করলে দেখতে পায় বৃদ্ধ চাচা এক অফিসারকে রিকোয়েস্ট করে বলে, গতকাল রাতেই তো আমি আমার পোতাকে নিয়ে এখানে স্যারেন্ডার করতে এসেছিলাম, কিন্তু সকাল হতেই আপনারা বলছেন সে নাকি এখানে নেই। পুলিশ অফিসার বলে, আপনার পোতা এইখানে নেই, আর তার নামে তো কোনো এফআইআর করাও নেই। মূলত সিক্রেট মিশনে চাচার পোতাকে এনকাউন্টার করে ফেলা হবে। চাচা বারবার পুলিশ অফিসারদের কাছে রিকোয়েস্ট করতে থাকে। এক পর্যায়ে বৃদ্ধ চাচার উপর পুলিশ অফিসার মারধর করতে শুরু করে। এই সম্পূর্ণ ঘটনা শ্রীনু সুরিয়াকে বলতে শুরু করে। সুরিয়া সামনে গিয়ে এনকাউন্টার রুমের দরজার ফাঁক থেকে ভেতরটা একটু দেখে নেয়। দরজার সিটকেনি আস্তে করে খুলে দেয়। হাতের ইশারায় শ্রীনুকে সরে যেতে বলে। এরপর এগিয়ে গিয়ে পুলিশ অফিসারের গালে দুটো চর বসিয়ে দেয়। এই কাহিনী দেখে সকল কনস্টেবল জড়সড় হয়ে সুরিয়াকে মারতে শুরু করে। সকলেই ব্যস্ত, আর পেছন থেকে দরজা খোলা পেয়ে সেই বুড়ো চাচার পোতা আঘাতপ্রাপ্ত শরীর নিয়ে সেই স্থান থেকে পালিয়ে যায়। চাচা নিজের চোখে সবটা দেখে সবকিছুই বুঝতে পারে। শহর থেকে বাড়ি ফিরে আসতে রাত হয়ে যায়। এসেই দেখে তার অফিসাররা তার জন্য অপেক্ষা করছে। এখানে একজন কনস্টেবল অন্যজন সুরিয়ার স্যার, তবে আপন চাচা হয়। আসলে আজকের ঘটনার জন্য উপর মহল থেকে সুরিয়ার সাসপেন্ডের জন্য বারবার ফোন করা হচ্ছে। চাচা বলে, একজন বয়স্ক লোককে মেরেছে, তাই বলে তুই সিনিয়রের গায়ে হাত তুলবি? সুরিয়া বলে, অবশ্যই মারবো, 60-70 বয়সী বৃদ্ধর গায়ে হাত তুলেছে। আর অন্যদিকে পুলিশ তার পোতাকে আটকে রেখেছে, এ ব্যাপারে কোনো এফআইআরও করেনি। কথা শেষ করার আগেই মা একটা চর দিয়ে বসে। সুরিয়া শান্ত হয়ে মায়ের দিকে তাকিয়ে বলে, সরি স্যার, দ্বিতীয়বার এমনটা হবে না। এই কথায় সকলে যার যার চলে যায়। রাতের বেলা ছেলে তার মাকে ভাত খেতে ডাকে, তবে তার মা অভিমানে না খেয়েই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সুরিয়া থানায় চলে যায়। গতকাল রাতে বিষয়টা নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য বড় অফিসাররা চলে এসেছে। চাচা বলে,
অফিসাররা যত যাই বলুক না কেন ঝামেলা করবে না, তুমি চুপচাপ করে বলবে, এমনটা আর দ্বিতীয়বার হবে না। সুরিয়া আর চাচা ভিতরে যায়। চাচা তার ভাতিজার জন্য সুপারিশ করতে শুরু করে। অফিসার সুরিয়াকে আদেশ করে তার নিজ চাচাকে থাপ্পড় মারতে। আর কোনো অপশন না থাকায় সুরিয়া বাধ্য হয়ে এই কাজ করে। চাচা মাথা নিচু করে বাইরে চলে যায়। অফিসার বলে, তোর জন্য আসামি ফেরারি রয়েছে। ওয়ান ডিউটি অফিসারের গায়ে হাত তুলেছিস, সাসপেনশন তো বাদ দিয়ে দে। কেস ফাইল করলে 5 বছরের আগে ছাড়া পাবি না। আমাকে শুধু একটা কারণ বল, তোকে অ্যারেস্ট করবো না কেন? আরেকবার জিজ্ঞেস করছি, উত্তর না দিলে এবার কিন্তু আমি তোকে ধরে থাপড়াবো। সুরিয়া বলে, ফেরারি আসামির নামে কেস ফাইল কিংবা এফআইআর নেই। যদি ওয়ান ডিউটি অফিসারের গায়ে হাত তোলার ব্যাপারে ইনকোয়ারি বসে, তাহলে তো এটাও জিজ্ঞেস করা হবে আমি কেন ওনার গায়ে হাত তুলেছিলাম, আর ওই বয়স্ক লোকটিই বা কেন সেখানে উপস্থিত ছিল, এবং কেন তাকে অতটা নির্মমভাবে মারা হয়েছিল। প্রথম থেকেই হাইকোর্টে আপনার নামে 3টা এনকাউন্টার কেস চলছে। সামনের মাসে শুনানি রয়েছে। এখন এই ইনকোয়ারি বসালে সত্যি ঘটনা বেরিয়ে আসলে আপনি তো আবারও ফেঁসে যাবেন। এজন্য আপনি আমাকে অ্যারেস্ট করতেও পারবেন না স্যার। এই কথায় সকলের মুখ বন্ধ হয়ে যায়। পুলিশ অফিসার সেখানে থাকা অন্য অফিসারের দিকে তাকায়। বড় অফিসার তাকে যেতে নির্দেশ করে দেয়। সুরিয়া তার চাচার কাছে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। চাচা বলে, চাকরি বাঁচাতে গেলে এরকম অনেক কিছুই করতে হয়, যা বাবা খেয়ে নে। রাতের বেলা সুরিয়া বাইরে বেরোলে লক্ষ্য করে অফিসার তার বাড়ির সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। স্যার বলে, তুই ইন্সপেক্টরকে মেরেছিস, অফিসারকে ধমকিয়েছিস। আমি শুনেছি তোর বাপের রাগের মতোই নাকি তোর রাগ হয়েছে। তোর বাবা নাকি তোর মাকে অনেক মারধর করতো, আর তোর মা এই জন্যই তোকে নাকি সহ্য করতে পারে না। সুরিয়া বলে, আপনি এখানে আমার পরিবার নিয়ে নিশ্চয়ই কথা বলতে আসেননি, কি কাজে এসেছেন সেটা বলুন। স্যার বলে, আন্ডার কভার অপারেশনের জন্য তোকে প্রয়োজন, সবকিছু ভুলে যেতে হবে, তোর মা, তোর চাকরি এবং তোর গ্রামকেও। এমন একটা দুনিয়া আছে যা তুই কখনোই দেখিসনি। খুব রিস্কি একটা অপারেশন। সুরিয়া বলে, আমি ছোট্ট একটা গ্রামের কনস্টেবল, আমার দ্বারা এসব কাজ হবে না। স্যার বলে, 18 বছর ধরে তুই তো তোর শিবা ভাইকে খুঁজছিস, তাই না? তোর ভাইকে ঘরে ফিরিয়ে আনার সুযোগ দিচ্ছি। তুই আমার সাথে কাজ করলেই তোর ভাইকে ঘরে আনার ব্যবস্থা আমি করে দেব। কি রাজি তো? সুরিয়া বলে, আমি চেষ্টা করছি আমার ভাইয়ের মুখখানা একবার দেখার জন্য, আর আপনি বলছেন আমার ভাই বাড়ি ফিরে আসবে? এমনটা হলে আমি আপনার জন্য সবকিছু করতে রাজি আছি। দরকার হয় আমি সবকিছু জ্বালিয়ে দেব। অফিসার শিবার ছবি সুরিয়ার হাতে তুলে দেয় আর বলে, যেই কাজে তুই ঢুকবি সেই কাজের গ্যাং লিডারই হচ্ছে শিবা। সুরিয়া তার ভাইয়ের ছবি দেখে আর অতীতের সব কল্পনাও মনে করতে শুরু করে। দুই ভাইয়ের মধ্যে খুব মিল ছিল, তবে মাতাল বাবা প্রায় সময় তাদেরকে খুব মারধর করত। একদিন মেলার মধ্যে সুরিয়ার একটা ভুলের জন্য সকলের সামনে সুরিয়াকে মারধর করতে শুরু করে। নিজের ছোট ভাইকে বাঁচাতে বড় ভাই তার বাবার গায়ে হাত তুলে ফেলে। বাবা রাগে একটা অস্ত্র নিয়ে এসে তার বড় সন্তানকে মেরে ফেলার হুমকি দেয়। ছোট্ট সুরিয়া বলে, মারতে হলে প্রাণে মেরে দাও, আর না হলে বেঁচে ফিরলে আমি তোমাকেই শেষ করে দেব। এই কথায় বাবা শান্ত হয়ে যায়। রাতের বেলা এই প্রতিশোধ তুলতে নিজের স্ত্রীকে অমানসিক নির্যাতন করে। এসব সহ্য করতে না পেরে শিবা নিজের হাতে অস্ত্র তুলে নেয়। চোখের পলকে তার বাবার লাশ দেখা যায়। চাচা এসে পড়লে শিবা বলে সে তার বাবাকে নিজ হাতে শেষ করে দিয়েছে। চাচা দ্রুত তাকে সেই স্থান থেকে পালিয়ে যেতে বলে। সেই দিন থেকে দুই ভাইয়ের মধ্যে আর কখনোই দেখা হয় না। সুরিয়া নিজের ভাইকে এখনো খুঁজে বেড়াচ্ছে, আর সেই ভাইকে খোঁজার পথ আজ পেয়ে গিয়েছে। ভোর রাতে মাকে একবার শেষ দেখে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সিন পরিবর্তিত হয় দিল্লিতে। মধ্যরাতে বড় বড় অফিসার সহ সেখানে মিনিস্টার চলে আসে। সকলে মিটিং করতে বসে। মিটিংয়ে বলা হয়, ইনফরমেশন মোতাবেক হংকং থেকে একটা বড় কনসাইনমেন্ট আসতে চলেছে। সেই কনসাইনমেন্টে যদি অস্ত্র থাকে আর তা যদি শ্রীলঙ্কায় পৌঁছে যায়, তাহলে আমাদের জন্য এটা বিরাট একটা হুমকি হয়ে দাঁড়াবে। এই অস্ত্র পাচারের তত্ত্বাবধানে রয়েছে তেলেঙ্গান। এসব কিছু লিড করার জন্য রয়েছে সর্বানন্দ, অডিয়াম্বান আর তার ছোট ছেলে মোরগান রয়েছে। গোপন সূত্র অনুযায়ী খুব দ্রুত আরও একটি কনসাইনমেন্ট আসতে চলেছে, যেটা সমুদ্রের একটি তীরে রাখা হবে। আসলে শুরুতে যে সম্প্রদায়কে তাদের নিজ বাসস্থান হারাতে দেখেছিলাম তা ছিল দেবী সম্প্রদায়। সেই সম্প্রদায়ের কিছু বাচ্চারা ইন্ডিয়া থেকে পালিয়ে শ্রীলঙ্কায় পৌঁছে রিফিউজি হয়ে গিয়েছিল। সেখান থেকে 2 কিলোমিটার দূরে ছোট্ট একটা জায়গায় তারা তাদের বাসস্থান খুঁজে নিয়েছিল। এক পর্যায়ে তারা ইন্ডিয়ায় ফেরার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু সরকার তাদের সিটিজেনশিপ দিতে রাজি নয়। একসময় শ্রীলঙ্কাতেও তাদের বেঁচে থাকা দুষ্কর হয়ে গিয়েছিল, আর এই সুযোগের সদ্ব্যবহার করে অডিয়াম্বান বলে, তোমাদের নিজেদের দেশই তোমাদের স্বীকার করতে চায় না, তাই তোমাদের এখানে বেঁচে থাকতে হলে আমরা যা বলবো তোমাদের মেনে চলতে হবে। অবশেষে তাদের অস্ত্র পাচারের কাজে যুক্ত হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না।
আর এদের সকলের রক্ষাকর্তা হিসেবে রয়েছে শিবা, যে কিনা পরবর্তী কনসাইনমেন্টের ডিল হ্যান্ডেল করতে চলেছে এবং এর বিপরীতেই কাজ করবে আমাদের সুরিয়া। শ্রীলঙ্কার সেই ছোট্ট দ্বীপে আজ একজন ব্যক্তির লাশ নিয়ে আসা হয়েছে। পালিয়ে যাওয়ার সময় নেভিওয়ালারা লোকটিকে মেরে ফেলেছে আর বাকি সবাই আটক করে গিয়েছে। আসলে এই সম্প্রদায় এখনও তাদের রাজার অপেক্ষা করছে। তাদের বিশ্বাস একদিন রাজা এসে তাদের পরাধীন জীবন থেকে মুক্তি দিয়ে স্বাধীনতায় ফিরিয়ে দেবে। কয়েক সপ্তাহ পরে শিবাকে অ্যারেস্ট করা হয়েছে। এই খবর অফিসারের কাছে পৌঁছে যায়। অফিসার দ্রুত সুরিয়াকে বলে, তোমার ভাইকে অ্যারেস্ট করা হয়েছে, যাও গিয়ে ছাড়িয়ে নিয়ে আসো। মনে রাখবে 3 দিনের সময় আছে তোমার হাতে। শ্রীলঙ্কার সেই একই জেলে সিস্টেমে সুরিয়া আসামি হয়ে প্রবেশ করে। তবে জেলে ঢুকতেই তো নিজের ভাইকে সরাসরি খোঁজা যাবে না, তাহলে তো বিষয়টা জানাজানি হয়ে যাবে। এমন কোনো টেকনিক খাটাতে হবে যাতে শিবা নিজে সুরিয়ার কাছে চলে আসে। তাই ইচ্ছে করে সেখানকার এক আসামি দলের সাথে সুরিয়া ভেজাল লাগিয়ে দেয়। শুরু হয়ে যায় মারামারি। মেইন গেট সকল আসামি বন্ধ করে রেখেছে যাতে করে এই মারামারির মজা নিতে পারে আর সকলেই। সুরিয়া এক এক করে সকলকে মেরে যাচ্ছে, তবে তার চোখ তো তার নিজের ভাইকে খুঁজে বেড়াচ্ছে। এদিকে এই খবর শিবার কাছে পৌঁছে যায়। সুরিয়া শিবার একে লোকের গলা চেপে ধরে। লোকটি চিৎকার করে শিবাকে ডাক দেয়। সুরিয়া বুঝতে পারে তার ভাই সামনে চলে এসেছে, মুখটা উপরে তোলে। এত বছর পর সুরিয়া তার ভাই শিবার চেহারা দেখতে পায়। শিবা তার ভাইকে মেরেই যাচ্ছে, সুরিয়া তার ভাইকে দেখেই যাচ্ছে। মারামারির এক পর্যায়ে সুরিয়াকে শিবা চাকু দিয়ে আঘাত করে। সুরিয়া বলে, মারতে হলে প্রাণে মেরে ফেলো, যদি বেঁচে যাই না তাহলে তোমাকে জানে মেরে দেব। ছোট ভাইয়ের সেই চিরচেনা কথায় শিবা থমকে যায়। শিবার লোক সুরিয়াকে মারতে আসলে শিবা তাদের ইশারায় থামিয়ে দিয়ে বলে, ও আমার ভাই। ততক্ষণে পুলিশ অফিসাররা ভেতরে প্রবেশ করে দুই ভাইকে আলাদা করে নেয়। রাতের বেলা একজন কনস্টেবল দুই ভাইকে দেখা করার সুযোগ করে দেয়। শিবা বলে, মা কেমন আছে, আর তুই জেলে কি করছিস? সুরিয়া বলে, এতদিন পর হঠাৎ করে আমাদের উপর ভালোবাসা উঠলে উঠছে। সেই কবে চলে গেলি, আর ফিরে আসলি না কেন? দুই ভাইয়ের মান অভিমান চলতে শুরু করে। আমি ভেবেছিলাম তুমি মরে গিয়েছো, কারণ তুমি জীবিত থাকলে অবশ্যই তুমি আমার কাছে ফিরে আসতে। শিবা বলে, তোদের কাছে ফিরে না আসার কারণ ছিল, আমি তোকে ছাড়ানোর ব্যবস্থা করব। তুই বাড়ি চলে যা আর মায়ের খেয়াল রাখিস। সুরিয়া বলে, মা মারা গিয়েছে প্রায় 2 বছর হতে চলল। এই বলে মাথা নিচু করে চলে যায়। পরদিন সকালে শিবার বেল হয়ে যায়, যার সময় সুরিয়াকে বলে, 3 দিন পর তোর বেল হয়ে যাবে, তুই বাইরে বেরিয়ে গেলে সব ব্যবস্থাপনা আমি করে দেব। 3 দিন পর সুরিয়া ছাড়া পায়। শিবার লোক এসে উপিলের সাথে দেখা করিয়ে সকল কাগজপত্র নিয়ে সুরিয়াকে তাদের সঙ্গে নিয়ে যায়। জেল থেকে বেরোনোর আগে সুরিয়া সেই অফিসারের সাথে সাক্ষাৎকার করে এখানকার সকল ইনফরমেশন নিতে থাকে। শ্রীলঙ্কার পুলিশ যদি কখনো সুরিয়াকে আটক করে তাহলে একটা নাম্বারে ফোন করতে বলেছে এবং একটা কোড নাম্বার ব্যবহার করতে বলেছে, যাতে করে সুরিয়ার ওপর কোনো ধরনের কোনো বিপদ না আসে। অফিসার বলে, তুমি ওখানে পৌঁছে গেলেই আমি অনুর মাধ্যমে তোমার সাথে যোগাযোগ রাখবো। আর একটা কথা, ওডিয়াপানির ছোট ছেলে মুরগান একটা সাইকো, ও কিন্তু আমাদের অনেক এজেন্টদের মেরে ফেলেছে। যাই হোক, এই যে এদের কুকর্মের সাথে সংযুক্ত আদিবাসীরা, তারা বলা যায় এক প্রকার হোস্টেস এখানকার। ছেলেদের বাইরে যাওয়ার সুযোগ থাকলেও মেয়েদের কোনোভাবেই বাইরে যাওয়ার সুযোগ নেই, কারণ তারা মনে করে ছেলেরা বাইরে পালিয়ে গেলেও পরিবারের সূত্রে আবারও তারা ফিরে আসবে। তাই বর্ডার এরিয়ার বাইরে মেয়েদের যাওয়ার কোনো অনুমতি নেই। আজ একজন মহিলার অবস্থা ভীষণ খারাপ, তাকে এমার্জেন্সি হসপিটালে নিয়ে যেতে হবে। তবে সাইকো মোরগান গর্ভবতী মহিলাটিকে এই এরিয়ার বাইরে নিয়ে যেতে দেবে না। অবশেষে ডক্টর বাধ্য হয়ে সেখানেই সার্জারি করে ফুটফুটে একটা পুত্র সন্তানের জন্ম দেয়। বাচ্চার শারীরিক কন্ডিশন খারাপ থাকায় শুধুমাত্র বাচ্চাকে হসপিটালে যাওয়ার পারমিশন দেওয়া হয়। এই মেয়েটির নামই কিন্তু অনু, আসলে সে একজন এজেন্ট। যাই হোক, সমুদ্র পেরিয়ে আদিবাসীদের সেই ছোট্ট নগরীতে সুরিয়া পা রাখে। আসলে কিছুক্ষণ আগে যার বাচ্চা হয়েছে সে কান্না করছে, কারণ জন্মের পর সে তার নবজাতক সন্তানের চেহারাটাও পর্যন্ত দেখতে পারেনি। শিবা এলাকার মুরব্বীর সাথে সুরিয়ার পরিচয় করিয়ে দেয়। এরপর ভাইকে নিজের বাড়িতে নিয়ে যায়। শিবার ছেলের নাম সুরি, সুরিয়ার ডাকনামও কিন্তু ছুরি। বিকেলে তার ভাবির সাথে কিছুক্ষণ গল্প করে। পরদিন সুরিয়া তার কাটা স্থানে ড্রেসিং করাতে হসপিটালে চলে যায়। অনু চিকিৎসা করছে। এক ফাঁকে সুরিয়া বলে, ওখানে কোনো চার্লি ড্রপ পয়েন্টের কথা হচ্ছিল। অনু বলে, এই মিশনটাকে সাধারণ মনে করো না, আর কাউকে বিশ্বাস করো না। কাজ শেষ হলে গতকালের সেই নবজাতক বাচ্চাটিকে সুরিয়া একবার দেখতে চায়। অনু তাকে সেই রুমে নিয়ে যায় আর দেখার সুযোগ করে দেয়। পরবর্তীতে সুরিয়া তার ভাইয়ের সাথে কাজে বের হয়। ঘন জঙ্গলের মধ্যে নৌকা নিয়ে সকলেই যাচ্ছে। অনেকটা দূর যাওয়ার পর একজন ওয়াকিটকিতে বলে ওঠে, চার্লি ড্রপ পয়েন্টে এসেছি। আসলে তারা এখানে কোনো ডিলের কাজে এসেছে। পানির মধ্যে থেকে একটা বক্স বের করা হয়। এই বক্স ভর্তি কিন্তু স্বর্ণ রয়েছে। এই সময় নেভির লোকেরা চলে আসে। মুরগান রেগে বলে, নিশ্চিত এই আদিবাসী লোকেরাই আমাদের সাথে 2 নাম্বারি করেছে।
এই বলে তাদের মারতে যাবে শিবা বলে তাকে শান্ত হতে। মর্গান জিনিস নিয়ে শিবাকে পালিয়ে যেতে বলে, তাই শিবা বোট হাই স্পিডে চালু করে আর সুরিয়াকে সেই বক্স পেঁচানো রশিটি শক্ত করে ধরে থাকতে বলে। কিন্তু কিছু দূর যাওয়ার পর হাত ফসকে বক্সটি ছুটে যায়। ধাওয়া পাল্টা ধাওয়া চলে। মাঝপথে গাছ ফেলে অফিসারদের আটকে দেওয়া হয়, যার জন্য শিবা আর সুরিয়া পালিয়ে যেতে সক্ষম হয়। তবে সেই বক্সটি নেভি অফিসাররা পেয়ে যায়। আস্তানায় ফিরে মর্গান সন্দেহবশত আদিবাসীর একটি ছেলেকে ইচ্ছে মতো মারতে শুরু করে। অতিরিক্ত মারধরের কারণে ছেলেটি মারা যায়। ছেলেটি মারা যাওয়ার কারণে মর্গানের বাবা প্রচুর রেগে যায় আর এই খবরকে কে লিক করেছে সে ব্যাপারে তদন্ত করতে বলে। পাচারের কাজে সক্ষম না হওয়ার জন্য সন্দেহবশত একজন নিরপরাধ মানুষকে তো হত্যা করে ফেলেছে মর্গান, আর 4 জন মানুষকেও আটকে রেখেছে। এই বিষয়টাই শিবা রেগে যায়। শিবা বলে, আমরা তোমাদের জন্য কাজ করি, কিন্তু তোমরা যখন আমাদেরই মূল্য দাও না তখন তোমাদের সাথে কাজ করে কি হবে? মর্গান বলে, আমাদের সাথে কাজ না করে যাবে কোথায়? আমাদের জন্যই তো তোমরা এখনো বেঁচে আছো। 10 মিনিট যদি আমি মিনা বাজারে না থাকি তাহলে তোমাদের আর অধিবাসীদের কোনো অস্তিত্বই থাকবে না। এক কথায় দু কথায় তাদের মধ্যে ঝগড়া লেগে যায়। পরিস্থিতি খারাপ হতে শুরু করে। মর্গানের বাবা এসে বলে, যতক্ষণ না এ ব্যাপারে কোনো সঠিক তথ্য পাওয়া যাচ্ছে ততক্ষণ এখান থেকে কেউ যেতে পারবে না। এরপরও একটি বড় ডিল আসছে, কিন্তু এই সময় যদি আমরা সোনার বক্সটা হারিয়ে ফেলি। সূর্য বলে, যদি সেই বক্সটা আবার ফিরে আনতে সক্ষম হই। সকলেই এই বিষয়টা শুনতে পেয়ে শান্ত হয়ে যায়। সর্বানন্দ বলে, নেবিদের হাত থেকে স্বর্ণ নিয়ে আসো আর তোমাদের লোকদের নিয়ে যাও। সূর্য বলে, আমার আরো একটা শর্ত রয়েছে। আদিবাসী মীনাক্ষীকে তার নবজাতক সন্তানের সাথে দেখা করার জন্য হসপিটালে যেতে দিতে হবে। আদিবাসীরা সকলেই থমকে যায়। এ কথায় মর্গান রেগে যায়। তবে সকলেই এই কথায় রাজি, কারণ তাদের জন্য তো স্বর্ণের বিষয়টা মূল্যবান। সর্বানন্দ সূর্যের কাছে গিয়ে বলে, 3 দিন পরেই সোনা শিফট করানো হবে, তাই তোমার কাছে মাত্র 3 দিন সময় আছে। সকলে দ্বীপে ফিরে আসলে তাদের ডিল হওয়া কথা শুনে সকল আদিবাসীরা রেগে যায়। শিবা সকলকে ঠান্ডা করে বলে, তোমাদের কাছে ওর কথা ভুল হলেও আমাদের 4 জনকে ছাড়াতে এ পথ ছাড়া আর কোনো উপায় নেই তো। তখন এলাকার সেই গুরুজন এসে বলে, তুমি যেভাবে ভেবেছো এখানকার কেউ সেভাবে ভাবেনি। বলো, একটা মা আর সন্তানকে মিলাতে গেলে আমাদের কি কি করতে হবে? নেভিদের উপর নজর রাখা শুরু করে সকলে। নেভি ক্যাম্পের সকল ছোটখাটো তথ্য তারা বের করতে শুরু করে। নেভির মতো হুবহু একটা গাড়ি তৈরি করে ফেলেছে তারা। এই মুহূর্তে খবর আসে সোনা নিয়ে নেভি পক্ষ বেরিয়ে পড়েছে। সাধারণত শহরের রাস্তায় তাদের আটকানো কোনোভাবেই সম্ভব হবে না, তাই আদিবাসীরা মিলে সকলেই সিদ্ধান্ত নেয় তাদের মিশন জঙ্গল থেকে শুরু হবে। গভীর জঙ্গলের মধ্যে সিস্টেমে তাদের সৈনিকদের সাথে আদিবাসীদের সৈনিকদের পরিবর্তন করে নেয়। কিছু দূর গেলে রাস্তার সামনে একদল হাতিকে দেখতে পাওয়া যায়। চারিদিক থেকে সকলেই সৈনিকদের আক্রমণ করে। সকলকে বেঁধে রেখে স্বর্ণের বক্স নিয়ে তারা পালাতে শুরু করে। ততক্ষণে আরো একদল পুলিশ ফোর্স চলে এসেছে, তবে তাদের চোখ ফাঁকি দিয়ে তারা অন্য একটি ট্রাকে গাড়ি সহ ঢুকে পড়ে। অবশেষে তারা এই মিশনে সফল হয়ে যায়। তবে বিপত্তি ঘটে অন্যদিকে। তারা যখন এরিয়ার বর্ডার ক্রস করতে যাবে, সেই এরিয়ায় পুলিশ ফোর্স চেকপোস্ট বসিয়েছে। এখানে আগে পরে চেকপোস্ট থাকলেও কখনো চেক করা হতো না। আজ বাইরে থেকেই চেকপোস্ট শুরু হয়ে গিয়েছে। সকলেই পড়ে যায় টেনশনে। শিবা একে একে তার সকল লোকেদের সেখান থেকে চলে যেতে বলে। অবশেষে শিবা সূর্যাকেও সরে যেতে বলে। সামনে যা হওয়ার শিবা একাই হ্যান্ডেল করে নেবে। তবে সূর্য কোনো মতেই তার ভাইকে একা ছাড়বে না। শুরু হয় 2 ভাইয়ের মধ্যে এই নিয়ে তর্ক বিতর্ক। এদিকে রাস্তার গাড়ি সরে যাচ্ছে, তবে তাদের ট্রাক সামনে আসছে না। পুলিশ অফিসাররা বুঝতে পারে নিশ্চয়ই কোনো গন্ডগোল রয়েছে। তারাও গান পয়েন্ট করে। শুরু হয়ে যায় 2 পক্ষের মধ্যে এক প্রকার লড়াই। শিবা এক সৈনিককে গান পয়েন্ট করে। তবে এতগুলো আর্মি অফিসারের হাত থেকে বাঁচা কি এতই সোজা? সূর্য তার মনের সাহস রেখে গুলিগুলোকে ঢাল ধারা প্রতিহত করে অনেকটা সামনে এগিয়ে ফোন দেখতে পায়। যেই ফোনের মাধ্যমে ওই অফিসারের বলা নাম্বারে ফোন করে কোড নাম্বারের মাধ্যমে সাহায্য চায়। এজন্য মৃত্যু শেষ দুয়ারে এসে তাদের জীবন বেঁচে ফেরে। সকল অফিসাররা তাদের মিশন থামিয়ে দেয়। অতি সম্মানের সহিত সূর্য আর শিবাকে ছেড়ে দেওয়া হয়। এই পুরো ঘটনা দেখে শিবার এসব বিষয় বুঝতে আর বাকি থাকে না। যাই হোক, তারা স্বর্ণ নিয়ে পৌঁছে যায়। 4 সদস্যকে ছেড়ে দেওয়া হয় আর মীনাক্ষীকে হসপিটালে নিয়ে যাওয়ার পারমিশন দেওয়া হয়। এত বছর পর নিয়মের বাইরে গিয়ে মীনাক্ষীকে সন্তান দেখানোর জন্য তাদের বর্ডার লাইনের বাইরে নিয়ে আসা হয়েছে। কতগুলো দিন পর মা তার সন্তানের চেহারা দেখতে পায়। সন্তানকে দেখে বাইরে বেরিয়ে এসে মীনাক্ষী সূর্যকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। আদিবাসী সকলেই প্রাণ ভরে যেন সূর্যকে দোয়া করে। সকলেরই মনে আনন্দের উল্লাস বয়ে যায়। এ যেন আদিবাসীরা তাদের নিজেদের রাজাকে ফিরে পেয়েছে। সূর্যার সফলতার জন্য মুরগানের হিংসে হয়। সে ভেতরে ভেতরে প্রতিশোধের এক ছক কাটে। দীর্ঘ কয়েক মাস পর মৃত্যুর দুয়ার থেকে আদিবাসীদের কিছু সদস্য ফিরে এসেছে। এই খুশিতে তারা ছোটখাটো একটা আনন্দ উৎসব পালন করে। সূর্য এই উৎসব উপভোগ করছিল। একসময় শিবা এসে তাকে ডেকে একটু আড়ালে নিয়ে যায়। শিবা বলে, শুধুমাত্র তোর জন্য এসব মানুষের উপর কত বড় বিপদ নেমে আসতে পারে তুই জানিস?
তুই এখান থেকে চলে যা। সুরিয়া বলে, চলে যাব? আমি এখান থেকে চলে যাব, শুধু একটা কাজ বাকি, কাজটা হলেই তোদের সকলকে নিয়ে চলে যাব। এরা কতক্ষণ বেঁচে থাকবে তার তো কোনো গ্যারান্টি আছে? তুই কিংবা তোর ছেলে কতক্ষণ বেঁচে থাকবে তারও তো কোনো গ্যারান্টি দিতে পারবি না। আমার কথা মেনে নে ভাইয়া, আমি সব ব্যবস্থা করেছি, আমার সাথে চল। এই মুহূর্তে এলাকার একজন লোককে প্রচুর পরিমাণ মারধর করা হয়। আসলে সেদিন স্বর্ণের ডিলের ব্যাপারে তাজি নামের এই ব্যক্তিটি খবর লিক করে দিয়েছিল। শুরু থেকেই এলাকার অনেক মানুষের সুরিয়ার প্রতি সন্দেহ ছিল, তাই অনেকে সুরিয়ার উপর নজরদারি রাখত। এই তদন্তের এক পর্যায়ে স্বর্ণ চুরির ঘটনার পেছনে থাকা মানুষটির তথ্য পাওয়া যায়। তাজি বলে, আমাকে ক্ষমা করে দাও শিবা, একজন ইন্ডিয়ান পুলিশ অফিসার আমাকে বলেছিল তাদের এই তথ্যটা দিতে পারলে আমার আর আমার পরিবারকে ইন্ডিয়ায় নিয়ে যাওয়া হবে। আমার পরিবার চলে গেলে কমসে কম আমার বাচ্চারা তো সুরক্ষিত থাকতো। এ সময় একজন খবর দিয়ে জানায় মুরগানের বাবা মারা গিয়েছে। এতদিন মুরগানের বাবার জন্য যাও বজ্জাত ছেলেটা একটু সামলে থাকতো, কিন্তু এখন তো এই আদিবাসীদের প্রতি তার হিংস্রতা আরো বেড়ে যাবে। সকলের মনেই আতঙ্ক। এদিকে দেখা যায় মুরগান নিজের বাবাকে নিজের হাতেই শেষ করে দিয়েছে। এরপর বাবার ড্রেসেই নিজেকে সজ্জিত করেছে। পরক্ষণেই সকলে চলে আসে। মুরগান সর্বানন্দকে বলে, যদি কিছু মনে না করেন, আমি আমার বাবার শেষ ইচ্ছে পূরণ করতে চাই। আমার বাবা দেবীর সম্প্রদায়ের আদিবাসী মানুষদের খুব ভালোবাসতেন, তাই তার শেষকৃত্যের আগে আমি চাই দেবীর সকল মানুষেরা আমার বাড়িতে উপস্থিত হোক। অবশ্যই সাথে মহিলারাও থাকবেন, আর মনে করে সুরিয়াকেও নিয়ে আসবেন, কারণ আমার বাবা মৃত্যুর শেষ মুহূর্তেও সুরিয়ার নাম নিয়েছিল। আজকে পুরো পরিবার মিলে আমরা একসাথে খাওয়া দাওয়া করব। তাজি জানায় সেখানে অলরেডি একজন ইন্ডিয়ান এজেন্ট রয়েছে, যার মাধ্যমে এসব কারবার হচ্ছে। এ কথা শুনে সুরিয়া সোজা অনুর সাথে সাক্ষাৎকার করে। সুরিয়া রেগে বলে, যখন আগে থেকেই একজন ইন্ডিয়ান কর্মী ছিল তাহলে আমাকে কেন এখানে আনা হলো? পাশ থেকে অফিসার নাইডু চলে এসে বলে, সরি, ওয়েপেন কন্টেইনার ডিটেলস অলরেডি শিবা পর্যন্ত পৌঁছে গিয়েছে। যদি তুমি আমাকে ওই ইনফরমেশন ভালো করে এনে দিতে পারো তাহলে আজকে রাতে সকলেই শ্রীলঙ্কা ছেড়ে চলে যেতে পারবে, আর না হলে আমি দেবীর লোকেদের বলে দেব শিবার ভাই একজন পুলিশের কুকুর, জীবিত জ্বালিয়ে দেবে ওরা কিন্তু তোমাকে। ওদিকে দেখা যায় এলাকার মুরব্বী তাজিকে নিজ হাতে শেষ করে দিয়েছে। সুরিয়া শিবার কাছে গিয়ে কন্টেইনার নাম্বার চায়, তবে শিবার আগে কোনো কথাই বলে না। সুরিয়া বলে, তুই তো সারা জীবন আমাদের মিথ্যে বলে এসেছিস। তুই বলেছিলে তুই ফিরে আসবি, আমি ছোট থেকে বড় হয়ে গেলাম, তুই ফিরে আসলি না। তুই জানিস তুই চলে যাওয়ার পর এখন পর্যন্ত মা আমার সাথে ভালোভাবে কথা বলছে না। এ কথা শুনে শিবা থমকে গিয়ে বলে, তার মানে তুই মিথ্যে বলেছিলি? মা বেঁচে আছে তাই না? সুরিয়া তার ভাইকে শান্ত করতে জড়িয়ে ধরে। শিবা বলে, তোর কন্টেইনার নাম্বার চাই তাই তো? HK-183। এই কন্টেইনার আমি লোড করব। কন্টেইনার নিতে হলে আমাকে শেষ করে নিতে হবে। রাত হয়ে যায়। শিবা আজ তার ছেলেকে বুকে জড়িয়ে ধরে ঘুম পাড়াচ্ছে। শিবার স্ত্রী গৌরে এসে তার মুখ দেখে বলে, কি ব্যাপার, তোমাকে এমন দেখাচ্ছে কেন? তুমি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ? শিবা বলে, ছোটবেলায় বাবা যখন মাকে প্রচুর মারধর করতো, শিবা ভয়ে ঠিক এমন ভাবে আমার কোলে চুপটি করে থাকতো। গৌরী বলে, তোমার আর সুরিয়ার মধ্যে কোনো মনোমালিন্য থাকলে তা ভুলে যাও। আসলে ও তোমার জন্য পাগল হয়ে থাকে, শুধুমাত্র পাগলামিটা কাউকে দেখায় না। গ্রামবাসী সকলেই মুরগানের বাড়িতে চলে এসেছে। খাবার সময় হলে সকলেই খাওয়া শুরু করে। ভেতরে সর্বানন্দকে মুরগানের ডান হাত সেলভা জানায় সেদিন স্বর্ণচুরিতে চেকপোস্ট থেকে দুই ভাই পালিয়ে আসেনি, বরং আর্মি অফিসার নিজে তাদের দুজনকে ছেড়ে দিয়েছে। নিশ্চয়ই তাদের দুজনের মধ্যে কেউ একজন এজেন্ট রয়েছে। এখানে নিশ্চয়ই কোনো আন্ডারকভার অপারেশন চলছে। মুরগান বলে, দুজনের মধ্যে একজন তো গাদ্দারি করেছে, যেই করেছে তাকে আমি শেষ করে ফেলবো। সমুদ্রের পাড়ে সুরিয়া দাঁড়িয়ে রয়েছে, পাশেই অনু এসে দাঁড়ায়। সুরিয়া বলে, বাবা প্রতিদিন মদ খেয়ে এসে মাকে মারধর করতো। আমরা দুই ভাই প্রতিজ্ঞা করেছিলাম কখনোই ওই পানিকে স্পর্শও করবো না। আমার ভাইয়ের এসব কথা মনে আছে কিনা জানি না, কিন্তু আমি তাহলে কেন বা মনে রাখবো? অনু বলে, তোমার সেই ছোট্টবেলার ভাই এখন অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। এখনো সুযোগ আছে, তুমি এখান থেকে চলে যাও। তোমার ভাই একজন ক্রিমিনাল, সে একজন রাক্ষস। সে তো তোমার বাবাকেই হত্যা করে ফেলেছে। তোমার জন্য তোমার ভাই একজন সৃষ্টিকর্তা হলেও আমার জন্য সে একজন রাক্ষস। সুরিয়া অনুর গলা চেপে ধরে বলে, রাক্ষস আমার ভাই নয় আমি। অর্থাৎ ছোটবেলায় নিজের হাতে সুরিয়া তার বাবাকে শেষ করে দিয়েছিল, আর সম্পূর্ণ দোষ সে তার নিজের কাঁধে তুলে নেয়। এদিকে সর্বানন্দ শিবাকে জিজ্ঞেস করে, সত্যি করে বলো তো তোমাদের দুজনের মধ্যে ইনফর্মার কে? শিবা আজও নিজের কাঁধে সব দোষ তুলে নেয়। শিবা বলে, এক ইন্ডিয়ান অফিসার বলেছিল তাদের কথা মতো চললে আমাকে ইন্ডিয়ায় যাওয়ার সুযোগ করে দেবে। এই ব্যাপারে আর কিছুই সে জানে না। গ্যাংস্টার দলের লোকেরা রেগে যায়। মুরগান বলে, আমরা সবাই তো ভয়ে আছি, কন্টেনারের ব্যাপারে কেউ জেনে গেলে আমাদের সকলেরই জীবন শেষ হয়ে যাবে। কিন্তু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেছো এইসব কিছুর ব্যাপারে শিবা আরো কারো কাছে কিছু বলেছে কিনা? এত ঘটনা ঘটে গেল, হতেও তো পারে দেবী সম্প্রদায়ের মানুষের সকলেই এই তথ্য জানে। অর্থাৎ মুরগানের প্ল্যানিং সফল হতে চলেছে। সে সম্প্রদায়ের সকলকে মেরে ফেলার চিন্তা করেছিল, সেইটাই আজকে বাস্তবে রূপ দেবে।
গুরুজি চারিপাশটা দেখে বুঝতে পারে খারাপ কিছু একটা ঘটতে চলেছে। মর্গান পেছন থেকে শিবাকে চাকু দিয়ে আঘাত করে। শিবা শেষবারের মতো তার স্ত্রীর সন্তানকে দেখে যাচ্ছে। শিবা নিস্তেজ হয়ে পড়ে। গুন্ডার দলেরা সেই সম্প্রদায়ের দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ করেই সুরিয়ার ঘুম ভেঙে যায়। সুরিয়ার মন যেন কেমন ছটফট করছে। সে তার ভাইয়ের সাথে দেখা করবে। অনু বলে, তুমি তোমার ভাইয়ের সামনে এমন মাতাল অবস্থায় দাঁড়াবে? একটা রাতেরই তো ব্যাপার। এদিকে মোরগান চোখের ইশারায় খাবার দেওয়ার সময় প্রথমে শিবার স্ত্রীর গলায় চাকু দিয়ে আঘাত করতে বলে। ছোট ছেলেটি তার চোখের সামনে ছটফট করতে করতে মাকে মারা যেতে দেখতে পায়। এক এক করে সকলকে মেরে ফেলা হয়। সুরি কোনো মতে এক আড়ালে লুকিয়ে থাকে আর এসব দেখে থরথর করে কাঁপতে শুরু করে। সে পথে গুরুজি যাওয়ার সময় সুরিকে দেখে ফেলে কোলে নিয়ে সেই স্থান থেকে পালাতে শুরু করে। আদিবাসীরা সকলে মিলে দরজা কোনো মতে ভেঙে বাইরে বেরিয়ে আসে। তবে সামনেই লোহার গেট, আর মোরগান তার রক্তাক্ত শরীর নিয়ে সেই সম্প্রদায়কে মারতে ধেয়ে এসেছে। কিছুক্ষণ পর শিবার হুঁশ ফিরে আসে। ওই অবস্থায় সকলের সাথে মারামারি করতে শুরু করে। এক পর্যায়ে একটা গাড়ি স্টার্ট করে বারবার গেটে আঘাত করে গেটটা ভাঙতে সক্ষম হয়। গাড়িতে আগুন লেগে যায়। গেট খোলা দেখে সকলেই পালাতে শুরু করে। ভোরের আলো ফুটতে না ফুটতেই সুরিয়া গ্রামে গিয়ে দেখে পুরো গ্রাম যেন ঝলসে দাবানলে পরিণত হয়েছে। খানিকটা সামনেই লাশের স্তূপ। এগিয়ে গেলে ভাবির লাশ দেখতে পায়। জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। আর একটু দূরেই তার ভাইয়ের লাশ, যা দেখে সুরিয়া যেন পাগল হয়ে যায়। অবশেষে রাগে কষ্টে সেই পুরনো আমলের বড় নৌকার রশিতে টানতে থাকে সুরিয়া। আসলে এই নৌকাটি প্রতিনিয়ত গুরুজি ঠিক করতে চেষ্টা করত, যাতে করে তারা এই স্থান থেকে চলে যেতে পারে। গুরুজি দূর থেকে দেখছে। তার মনে পড়ে ছোটবেলায় সে যুদ্ধের সময় তার হাতে মুকুট দিয়ে তার গুরুজি বলেছিল, যখন চারিদিকে প্রলয় নেমে আসবে, মাটিতে রক্তের স্রোত বয়ে যাবে, চিৎকারের সাথে সমুদ্রের স্রোত মিলে যাবে, তখনই এক যোদ্ধা আমাদেরকে বাঁচাতে আসবে। আর সেই যোদ্ধাকেই আমাদের রাজা বলে এই মুকুটটি পরিয়ে দেবে। সমুদ্রের বাতাসের ফলে সুরিয়ার শরীরে একটা চিহ্ন দেখতে পাওয়া যায়, যে চিহ্নটি অতীতে গুরুজি তাদের রাজার শরীরেও দেখেছিল। যাই হোক, নৌকা টানতে দেখে সকলেই অবাক হয়ে তাকিয়ে থাকে। গুরুজি বলে, তোমরা এখনো চিনতে পারোনি, এই আমাদের রাজা। ধীরে ধীরে সকলেই নৌকাটি পানিতে ভাসানোর জন্য একসাথে চেষ্টা শুরু করে। অবশেষে তারা সক্ষম হয়। এরপর আক্রমণ করে মুরগানের রাজ্যকে। শুরু হয়ে যায় মুরগান আর সুরিয়ার মারামারি। সুরিয়া তার ভাইয়ের কথা মনে করে আর মুরগানকে আঘাত করতে শুরু করে। মৃত্যুর দুয়ারে এসে মুরগান বলে, আমি প্রথম থেকেই জানতাম এজেন্ট তুই, কিন্তু এর পরেও তোর ভাইকে আমি মেরেছি। এই বলে শয়তানি একটা হাসি দেয় মুরগান। এই কথা শুনে সুরিয়া ছুরি দিয়ে বারবার আঘাত করে মুরগানকে শেষ করে দেয়। এরপর এক এক করে মুরগানের কর্মচারীদেরও শেষ করে দেয়। গুরুজি বলছে, এসব বিধির বিধান ছিল, কারণ আমাদের সম্প্রদায়ের বুড়িমা সুরিয়াদের গ্রামেই চলে গিয়েছিল। হাঁটতে হাঁটতে বুড়িমা ক্লান্ত হয়ে ঢলে পড়ে। সেই সময় সুরিয়া তাকে পানি পান করায়। সুরিয়ার শরীরে এই চিহ্ন সেই বুড়িমাই এঁকে দেয় এবং তার পরপরে তিনি মারা যান। আর বিধির ইশারাতেই শিবা পালিয়ে আমাদের সম্প্রদায়ে আসে। সে তার ভাইকে খুঁজতে খুঁজতে আমাদের কাছেই চলে আসে। ধীরে ধীরে আমাদের কষ্ট ঘুচিয়ে আমাদের সম্প্রদায়ের রাজাতে পরিণত হয়। সুরিয়া সকলকে বলে, আজ থেকে আপনারা আমার দায়িত্বে থাকবেন। সকলে মহা উৎসবের মাধ্যমে তাদের রাজার মাথায় মুকুট তুলে দেয়। এক শয়তানকে মারলেও আরো এক শয়তান এসে হাজির হয়। এদিকে অফিসার অনুকে বলছে, সেদিন রাতে শিবা মারা যাবে জেনেও তুমি সুরিয়াকে আটকে রেখেছিলে। এই কথা সুরিয়া জানতে পারলে তোমাকেও শেষ করে দেবে। অর্থাৎ যুদ্ধ এখনো শেষ হয়নি। শয়তানের হাত থেকে এই রাজ্যকে সম্পূর্ণভাবে এখনো রাজা মুক্ত করতে পারেনি। অসম্পূর্ণ কাহিনী রেখে আজকের মুভি এখানেই শেষ হয়ে যায়। হতে পারে দ্বিতীয় পার্ট আবার দ্রুত চলে আসবে। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।